আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুশতাক সাদেক। এই অনুষ্ঠানে সাধারণত আমরা আলোচনা করি পুঁজিবাজারকে নিয়ে, এবং পুঁজিবাজার নিয়ে এই বাজেটে কি দিল না দিল এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা প্রতিদিন এই বাজেটের মধ্যে বাজেটে কি দিল পুঁজিবাজারকে, কী আমাদের প্রত্যাশা ছিল, কি প্রাপ্তি, সব কিছু আলোচনা হয়েছে। বাজার মোটামুটিভাবে চলতেছে, ভলিউম যদিও তেমন পাচ্ছে না। তবে সবার একটা প্রশ্ন, একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে ভালো শেয়ারের দাম ঠিক আছে, বাজার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই যে ভালো শেয়ার সিলেক্ট করার জন্য কী কী ক্রাইটেরিয়া দরকার, কি কি দেখতে হবে, এই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেট হইতে হবে এমন সিরিয়াস কিছু না। আজকে আমরা আলোচনা করব যে ভালো শেয়ার খুঁজতে হলে, ভালো শেয়ার বাজার থেকে পিক করতে হলে কি কি জিনিস আপনারা দেখবেন। আরেকটা জিনিস দেখেন, পুঁজিবাজারের অবস্থাটা, এই যে বাজেট নিয়ে আমরা একটু টাচ করব, যে পুঁজিবাজারে ব্যক্তি শ্রেণী যারা কর দিত তারা 30% বিনিয়োগ করতে পারতো পুঁজিবাজারে, তার থেকে 15% তারা রিয়াদ পেত। কিন্তু এবারে বাজেটে সেটাকে 20%, রিয়াদের বালাদের আনছে 10%। এই যে মানে অবস্থানটা করছে, তাতে ব্যক্তি শ্রেণীরা পুঁজিবাজারে যে একটা বিনিয়োগ করবে সেই অবস্থান থেকেও এই জুন মাসে কিন্তু করতো, সেটা থেকে দূরে সরে আসছে। যাই হোক, আমরা আলোচনায় আসার আগে আমি পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে যিনি প্রথমে আছেন, তিনি মোহাম্মদ শফিকুল আলম, FCMA। আর পরে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, CEO, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড। আমার ডান পাশে আছেন আবু সাইদ আহমেদ, FCA, একটা প্রাইভেট আফতাব এন্ড কোম্পানির অডিট কোম্পানির উনি আছেন সেখানে। আমরা ওনারা সবাই কিন্তু পুঁজিবাজার নিয়ে আলোচনা করবেন, এবং পুঁজিবাজার সম্বন্ধে ওনারা বেশ অভিজ্ঞতা সম্পন্ন। আমরা প্রথমে আলোচনা করতে চাই, এই আমার বাঁ পাশ থেকে শুরু করি। ভালো স্ক্রিপ্ট খুঁজতে হলে, এই যে যখনই দেখবেন বাজারে যাচ্ছেন বা স্টক মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, সবাই বলতে ভাই আইটেম বলেন, মানে কিছু একটা বলেন, কোন শেয়ারটা কেনা যায়। এই যে অবস্থানটা, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেট না বোঝায় আমরা এই ধরনের প্রশ্ন করিও, সবাইকে পাই, আমরা যাই ভাই কোন শেয়ারটা কিনবো, বিকজ আই ডোন্ট নো হাউ টু স্পিক দ্য মানে স্ক্রিপ্ট। এটা ব্যাপারে আপনারা মানে অনেক অভিজ্ঞ, আপনারা যদি একটু বলেন, সবাই একটু শেয়ার করবেন এটা। দেখুন, একটা ভালো শেয়ার বা ভালো স্ক্রিপ্ট হতে গেলে আপনাকে যেটা দেখতে হবে যে এই স্ক্রিপ্টটা যারা ওন করছেন, মেজরিটি হোল্ডিং কাদের, দ্যাট ইজ এই অর্গানাইজেশনটা, এই কোম্পানিটা স্টার্ট করেছেন, স্পন্সর ডিরেক্টর কারা, তাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে একটা অন্যতম ইম্পর্টেন্ট ইস্যু। বিকজ কর্পোরেট গভর্নেন্স আর কর্পোরেট কালচার যদি কোথাও না থাকে, আমরা অনেক কোম্পানি দেখি যারা রেগুলার ভালো ডিভিডেন্ড দিচ্ছেন, কিন্তু সেই কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টস এখনও সেই টালি খাতায় বা হাতে লিখছেন, যেখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস নাই, আপনার কোয়ালিফাইড চার্টার সেক্রেটারি নাই, যেখানে বোর্ড মিটিং নামমাত্রেই দেখানো হয়। তো এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডিরেক্টরস এবং স্পন্সর ডিরেক্টরস। এরপর একটা ইস্যু দেখবেন যে কিছু কিছু কোম্পানির স্পন্সর ডিরেক্টররা শুরুতে বিজনেস করে সমস্ত শেয়ারই অলমোস্ট তাদের হাত থেকে খালি করে ফেলছেন। তো তারা বোর্ডে আছেন, এটা অবশ্য পরে এই কারণেই লটা চেঞ্জ আসছে, মিনিমাম 2% থাকতে হবে, অ্যাগ্রিগেটলি 30% থাকতে হবে। এখন দেখেন, যে কোম্পানির ওনারশিপ স্পন্সর ডিরেক্টরদের কাছে মেইনলি আছে, সেই কোম্পানির স্পন্সরশিপ ডিরেক্টর যারা আছেন, বোর্ডে যারা বসেন, তারা যতটা কশাস হবেন, তারা ইনভেস্টমেন্ট করার আগে যেভাবে চিন্তা করবেন, তাদের ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের কারণে, তাদের উইন্ডো ড্রেসের কারণে কোনো স্ক্রিপ্টে যদি ভালো মন্দ হয়, তার যে দায়িত্ব থাকবে। আর একজন বিওডি যিনি 2% বা লেস দেন 2% বা 3% শেয়ার হোল্ডিং করছেন, তার দায়িত্ব এভাবে থাকবে না। রাইট। এর বাইরে আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আমরা জানি, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার কলিগ আরও একজন আছেন। সো বাংলাদেশে সিএ ফার্ম, বেশ কিছু সিএ ফার্ম আছে, বাট আপনি যদি বলেন যে একটা পার্টিকুলার স্ক্রিপ্টের কোম্পানির অডিটর কারা, এটা দেখলে কিন্তু একজন বোঝাই যায় যে কোন কোম্পানি অডিট করছে। সো এখন এই যদি বলেন, আপনারা অডিটরের উপরে তো আমরা মনে করি আপনারা যে অডিট রিপোর্ট দেন সেটাকে আমরা একসময় বাইবেল মনে করে নিতাম, কিন্তু দেখা গেল পরবর্তী 2 মাস 3 মাস পরে আপনার অডিট রিপোর্ট আর স্ট্যান্ড করতেছে না। হাওয়ার আমি আসতেছে, আপনি তো একটা মানে সিকিউরিটিজ ফার্ম চালান, উনি যে জিনিসগুলো বললো, একটা সাধারণ বিনিয়োগকারী যখন একটা স্ক্রিপ্ট সিলেক্ট করতে চায়, এই ক্রাইটেরিয়া দিয়ে কি সিলেক্ট করবে, নাকি বাজারে লিফটে ওঠার সময় বলে যে এই শেয়ারটা আজকে উঠবো, এই শেয়ারটা করবো?
এরকম ধরনের? ধন্যবাদ। শেয়ার স্ক্রিপ্ট চুজ করার সময় বা সিলেক্ট করার সময় তাকে অনেকগুলো বিষয়ে বিবেচনা করতে হয় একজন ইনভেস্টরকে। উনি যেটা বলেছেন সেটা অবশ্যই একটা পয়েন্ট যে কারা আছে বিহাইন্ড Behind the দ্য স্ক্রিন, কারা আছে গুড Man behind the machine. গুড এন্টারপ্রেনিয়র বা যারা ভালো মালিক তারা যদি থাকেন তাহলে অবশ্যই এটা একটা কোম্পানিটার ফিউচারের জন্য এটা খুব একটা নিয়ামক হিসাবে ইফেক্টিভ ফ্যাক্টর হিসাবে গণ্য হবে। এবং এছাড়াও যেটা দেখতে হবে যে ওনারা যেটা বললেন যে অডিটর, হ্যাঁ আপনি একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট নিলে এজিএম এর আগে যে অ্যানুয়াল রিপোর্টগুলো বিলি করে কোম্পানিগুলো, ওটা হাতে নিলেই দেখবেন যে ওখানে আছে ওই কোম্পানির লয়ারকে, লিগ্যাল অ্যাডভাইজারকে, অডিটরকে। তো অডিটরকে ওটা তো আমরা জানতে পাই যে অডিটরকে এটা অ্যানুয়াল রিপোর্টে না, আপনার ওয়েবসাইটে গিয়ে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি পাইবেন। হ্যাঁ পাবো। তো একজন ভালো আমাদের দেশে অডিটর অনেকেই আছে, তার মধ্যে যারা রিনাউন্ড অডিটর, যাদের সুনাম অনেক, ওই যে কোম্পানির যেমন ভালো লোকগুলো থাকলে কোম্পানিটার জন্য ভালো, ঠিক সেরকম একজন খুব দক্ষ অডিটর যাদের ওই ধরনের এথিক্স আছে, যারা ওইভাবে রিনাউন্ড অডিটর যারা, তাদের নামটা যদি ওই কোম্পানিতে থাকে তার মানে বুঝে নিতে হবে যে এখানে অডিটর অ্যাকাউন্টসের যে ইনফরমেশনগুলো সেটার সাথে কোনো রকম করেনি, কম্প্রোমাইজ করেনি। সে তার যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেন বা অডিটিং স্ট্যান্ডার্ড বলেন সেই অনুযায়ী সে অডিটটা করেছে। তাহলে অডিটর কে আছেন এটা একটা বড় বিষয়, যে ভালো অডিটর এই কোম্পানির সাথে আছেন কিনা, তাহলে তার অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো ভালো ভালো হবে। আপনি একজন অডিটর, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি বলেন তো, আপনি যদি ইস্যুয়ারের সঙ্গে কম্প্রোমাইজ করে না চলেন, ইস্যুয়ার আপনাকে নেক্সট টাইম অ্যাপয়েন্টমেন্ট দিবে? এখানে অবশ্য যদিও বিনিয়োগ নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু আমি তার আগে আমার ফেলো মেম্বার যেহেতু অলরেডি অডিটর শব্দটা উচ্চারণ করে ফেলছে, অ্যাজ এ প্র্যাকটিসিং মেম্বার আমি গোড়াতে ওই ব্যাপারটাই বলতে যাচ্ছি। আমি এর আগেও একদিন বলেছিলাম যে আমরা যখন অডিট করতে যাচ্ছি অ্যাজ প্র্যাকটিসিং মেম্বার, আমরা কিন্তু অডিট করতে যাচ্ছি আফটার প্রিপেয়ারিং দ্য অ্যাকাউন্টস বাই দ্য বোর্ড অফ ডিরেক্টর, বাই দ্য ম্যানেজমেন্ট, বাই দ্য ম্যানেজমেন্ট। এখন বোর্ড অফ ডিরেক্টরস আর রেসপন্সিবল ডে টু ডে অপারেশন। এক বছর সে ফর এক্সাম্পল যারা ফিসক্যালের সাথে একত্রতা ঘোষণা করে তাদের ইনকাম ইয়ার রেখেছে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, রাইট? 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত টোটাল অপারেশনটা কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস এবং কি ম্যানেজমেন্ট পার্সোনালের হাত দিয়ে কোম্পানিটা অপারেট হচ্ছে। অডিটর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অবশ্যই আগের এজিএম অডিটর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। অডিটরকে অ্যাকাউন্টস দিতে দিতে ধরেন যে হচ্ছে বছরের শেষে, এবং অডিটর সর্বোচ্চ গেলে 1 মাস সময় পাবে, এর বেশি পাওয়া সম্ভব না। বাল্ক ভলিউমের অডিটর, বাল্ক ভলিউমের যখন অডিট ম্যাটেরিয়াল থাকবে, এটাকে কিন্তু কোনো ক্রমে 100% ভাউচিং করা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2, কিছু কিছু ম্যাটার থাকে যেটা কিনা আসলে আমি বলবো বিজনেস এথিক্সের চাইতেও মরালিটিটা ওখানে স্ট্রং। অডিটর কিন্তু অডিটর হি ইজ রেসপন্সিবল জাস্ট টু গিভ যে সে জাস্ট তার ওপিনিয়নটা দিবে। এখন সে যে তার ওপিনিয়নটা দিবে সে কিন্তু অ্যাস্ট্রোলজার না। পুঁজিবাজারে আমাদেরকে কিন্তু টু সাম এক্সটেন্টে অ্যাস্ট্রোলজার বানানো হচ্ছে। না, আপনাকে অ্যাস্ট্রোলজার বানানো না, আপনি সিলেক্টিভ, আপনি 10% মানে একটা থেকে মানে পিক করতেছেন, স্যাম্পলিং করতেছেন। স্যাম্পলিং টেস্টে যদি আপনি করেন, ডিফার করেন উইথ ইস্যুয়ার, যে এই পয়েন্ট আমি ডিফার করতেছি, এটার এক্সপ্লেনেশন দরকার, বিকজ ইউ আর অলসো গিভিং এ ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট। সেটা যে আমরা যে আপনার ডিউ ডিলিজেন্স সার্টিফিকেটের উপর তো ডিপেন্ড করতেছে। সেটা যে আমরা যে করতেছি না তা কিন্তু না। এবং অন দ্য আদার হ্যান্ড আরেকটা ব্যাপার কিন্তু আমি বলবো জোরালোভাবে, সেটা হচ্ছে গিয়ে কি, যে পুঁজিবাজার অবশ্যই আর্থিক প্রতিবেদনের উপর ডিপেন্ডেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপট একটু হলেও আলাদা। ছোট্ট একটা উদাহরণ দেব, নাম বলবো না স্ক্রিপ্টের। আমাদের একজন অডিটর উক্ত অডিট রিপোর্টকে কোয়ালিফাইড করছে এবং যে ওপিনিয়ন দিয়েছে, আচ্ছা কোয়ালিফাইডের বিষয়টা হচ্ছে গিয়ে যে আই এম নট অ্যাবসলিউট স্যাটিসফাইড অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তো যখন এটা যদি বলে এই যে রিপোর্ট দেয়, কারণ সহ বলে দিয়েছিল, কারণটা আমি বললাম না, কারণ কারণটা বললে বোঝা যাবে যে আমি কোন স্ক্রিপ্ট নিয়ে কথা বলতেছি। সরি, ছোট্ট একটা ম্যাটার বলতেছি, যদি ওখানে যে কোয়ালিফাইডের যে ম্যাটারটা ছিল সেটা যদি ইম্পোজড হইতো তাহলে প্রফিটের জায়গায় লস চলে আসে। ওদিন একই সাথে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং নো প্রাইস লিমিট ছিল,
নিয়ার আপ টু আপনার 200% কোম্পানিটার ভ্যালু বেড়ে গেছে। তাহলে এটা গেল একটা। এবার না, আসি, আমাকে বলেন হ্যাঁ। এই অডিট রিপোর্টটা দেওয়ার পরে এই জিনিসটা হয়েছে কোয়ালিফাই করে, সেই রিপোর্টটা তো অডিটটা এইটাতে পাসই করবে না, অ্যাকাউন্টসটিতে পাস হবে না। নো, এটা কিন্তু ডিপেন্ড করতেছে অ্যাকাউন্টস পাস করবে কি করবে না। সেটা প্রথমবারে কি করতেছে, বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু অ্যাকাউন্টসটাকে অথেন্টিকেট করতেছে। অডিটর দেখলো, দেখার পরে অডিটরের সাথে বোর্ড অফ ডিরেক্টরসের একটা কন্ট্রাডিকশন আসলো। কন্ট্রাডিকশন আসলে সে ইদার কোয়ালিফাইড ওপিনিয়ন দিবে, অথবা অ্যাডভার্স ওপিনিয়ন দিবে, অথবা ডিসক্লেমার ওপিনিয়ন দিবে। দেওয়ার পরে দেন কিন্তু এটা এজিএমে যাচ্ছে। এজিএমে যাচ্ছে, কিন্তু অডিটরের দায়িত্ব কমপ্লিট করে ফেলছে। এবার আসি আমরা ওই কোম্পানির এজিএম দিয়ে। ওই কোম্পানির এজিএম এ অ্যাকাউন্টস পাস হয় নাই, সেটার কিন্তু আজ পর্যন্ত আমরা রেকর্ড দেখতে পাবো না। বিকজ এজিএম ম্যানেজ করার জন্য এবার আসি যে আরো কিছু কিন্তু সহজ জিনিস আছে। আপনি দেখেন, আপনি যদি কিছু শফিক ভাই বলতে চান, আমি না হয় আপনাকে ফ্লোর বলুন, ছেড়ে না, দিতে পারি। জি। তো আরো কিছু সহজ জিনিস আছে। সে ফর এক্সাম্পল, এটা বোধহয় আমাদের আমিনুল ভাই ভালো বলবে। সেটা হচ্ছে গিয়ে, আমরা পুঁজিবাজারে যাচ্ছি, আমি কিন্তু পোর্টফোলিও সাজানোর আগে একটা জায়গায় হাত দিব। সেটা হচ্ছে গিয়ে কি, আমি আমার বাজারের টাকা নিয়ে কিন্তু পুঁজিবাজারে যাব না, আমি যাব আমার প্রান্তিক বিনিয়োগটুকু নিয়ে। আমি যখন আমার প্রান্তিক বিনিয়োগটুকু নিয়ে যাব, তখন ব্যাপারটা কি দাঁড়াবে, আমাকে আগামী মাসের বাজারের জন্য শেয়ারের সেল প্রেশারটা দিতে হবে না। এখন আমরা কি করতেছি, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে, হাতের 10 টাকা আছে, 10 টাকা নিয়ে আমি যাচ্ছি না, পুঁজিবাজারে। এটা পুঁজিবাজারে, পুঁজি যার আছে সেই যাবে পুঁজিবাজারে, সেভিংস থেকে আসবে। হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি, যা আমি যে বলছিলেন। পয়েন্টটা আমি শেষ করতে তখন পারিনি, যে অডিটরের যে কোশ্চেনটা বলছিলাম সারা ওয়ার্ল্ডে আছে। সেটা হচ্ছে যে স্মল প্র্যাকটিশনার আছে আর লার্জ। Large. এখন বাংলাদেশের কন্টেস্টে আমরা প্র্যাকটিসিং মেম্বার যারা আছি, আমাদের কিন্তু সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে, এবং সিএ ইনস্টিটিউট থেকে অ্যাজ এ রেগুলেটর অত্যন্ত ভালোভাবে এটাকে টেক কেয়ার করা হচ্ছে। আমি এই একটা কোয়ালিটি বোর্ডেও আছি সিএ ইনস্টিটিউট, যেখানে এই কোয়ালিটি দেখা হয়। কোশ্চেন হচ্ছে যে, আপনি মুস্তাক ভাই যে কোশ্চেনটা করলেন, যে কোনো অডিটর যদি কম্প্রোমাইজ না করে তাহলে সে কাজ পাবে কিনা। আপনি দেখুন, আজকে বাংলাদেশের 17 কোটি লোকের দেশের যে পরিমাণ কোম্পানিজ আছে যারা অডিট রিপোর্ট সাবমিট করতে হয় ফর দ্য উইথ দ্য ট্যাক্স রিটার্ন, তো সেখানে দেখেন সেই তুলনায় কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্টের সংখ্যা এখনো কম আছে। সো এইটা কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই যে আমি আমার কম্প্রোমাইজ করব। আর উনি যে পয়েন্টগুলো বললেন, উনি টেকনিক্যাল টার্ম বলেছে, আমি একটু ভেঙে বলি। উনি বলছিলেন, আপনি বলছিলেন যে কোয়ালিফাইড কথাটা অর্থ কি, এটা তো রিপোর্ট দিল না। বাট এখানে 3টা পার্ট আছে। প্রথম হচ্ছে কি ধরনের মিস রিপ্রেজেন্টেটিভ আছে, কি ধরনের ভুল ডাটা আছে, কি ধরনের উইন্ডো ড্রেসিং আছে, তার উপরে এই ডিগ্রি অফ মানে অফেন্সের উপর ডিপেন্ড করে অডিটের রিপোর্ট আসে। প্রথম রিপোর্টটা বলা হয় কোয়ালিফাইড রিপোর্ট, যে আমার বেশ কয়েকটা জায়গায় স্ট্রং অবজারভেশন আছে, বাট আমি একটা রিপোর্ট দিচ্ছি, এটা বোর্ড এবং এজিএম এ কনসিডার করার জন্য। এটা একটা বিষয়। আর গ্রস যদি কোনো বিষয় থাকে বড় ধরনের, তাহলে অডিটর বলতে পারে যে এই অডিট রিপোর্ট আমি অডিটই করব না, অ্যাডভার্স ওপিনিয়ন দিতে পারে, অথবা ডিসক্লেমার করতে পারে যে আমি এটা অডিট করব না। এটা হতে পারে। বাট সেই ক্ষেত্রে উনি যে কোম্পানিটার নাম বলছে, আমি বুঝতে পেরেছি ওই ধরনের সিচুয়েশন তৈরি হয় নাই যে অ্যাডভার্স অথবা ডিসক্লেমার দিতে হবে। ডেফিনেটলি অডিটর তার সর্বোচ্চ যেটা করার ছিল উনি সেটা করেছেন, কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়েছেন। এখন এই বোর্ডের যারা আছেন, প্রথম হচ্ছে যে প্রাইমারি রেসপন্সিবিলিটি কার ছিল এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য, ওখানে অ্যাকাউন্টেন্টরা ছিলেন, বোর্ড এটা অ্যাপ্রুভ করেছেন, বোর্ড ডে টু ডে অ্যাক্টিভিটিস জানেন, তো বোর্ড এটাকে আমলে নেওয়া দরকার ছিল। বোর্ড এটা এজিএম এ কেন নিলেন, প্রথম কথা। এজিএম এ কেন পাস হলো, অডিটর কিন্তু তার রেড ফ্ল্যাগ উঠিয়েছেন, সে কিন্তু বলেছেন যে আমার অবজারভেশন আছেন। এই একটা এই অডিটর কি এই রিপোর্টটা, এই অডিটর কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়, জি, তাই তো, এবং সাধারণ বিনিয়োগকারীরা অ্যাপয়েন্টমেন্টটা দেয়। তাদের একমাত্র উপায় হচ্ছে এজিএম এ গিয়ে দেখার রিপোর্টটা। রাইট। কিন্তু এর আগে কি এটা সিকিউরিটি এক্সচেঞ্জ বা কারো কাছে পাঠিয়ে দিতে পারে না অডিটর? এটাই এখন যেটা হচ্ছে যে, আপনি এখন কিন্তু লতে তা বলছে না, লতে বলছে কিন্তু অডিটরদের কে দেখার জন্য কিন্তু ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ আছে। আর লিস্টেড কোম্পানিগুলো দেখার কথা ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এখন যে এক্সচেঞ্জ ফাইন্যান্সিয়াল একটা রিপোর্টিং জিনিস- অ্যাক্ট হইছে, আমি একটা জিনিস একটু সাপ্লিমেন্ট করবো, যেটা বললো শফিক ভাই, যেটা বললো, প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমাদের অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে বাই দ্য শেয়ার হোল্ডার। কিন্তু প্রথম আরো একটা ব্যাপার কিন্তু করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু এটাকে 36 জনের একটা প্যানেল panel করছে, হ্যাঁ। সুতরাং এটা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উপরেও একটু দায়ভার যাবে যে তারা 36 জন ঠিকভাবে সিলেক্ট করছে কিনা। রাইট। সে ফর এক্সাম্পল, যে আমি একজন প্র্যাকটিসিং মেম্বার হিসেবে বলবো আমি যাব না, আমার এলিজিবিলিটি থাকার পরেও আমি পাবলিক লিস্টেড কোম্পানি অডিট করতে যাব না। আরেকটা ব্যাপার আছে, আপনি দেখেন টোটাল রিপোর্ট আসতেছে কয়টা, 4টা।
ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ডিভিডেন্ডের সাথে আমার ফাইনাল ইয়ারের রিপোর্টটা আসতেছে। ফার্স্ট কোয়ার্টার কিন্তু অডিটেড হচ্ছে না, আনঅডিটেড। এবং ফার্স্ট কোয়ার্টারটা কিন্তু আপনার সে ফর এক্সাম্পল কারো কোনো একটা কোম্পানি যদি 31 মার্চে যদি ফার্স্ট কোয়ার্টার শেষ হয়, তাকে 30 এপ্রিলের ভিতরে উক্ত অ্যাকাউন্টসটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে পাঠাতে হবে। এই 3টে কোয়ার্টারই কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যায়, অডিটরের কাছে যায় না। এবং এই 3টে কোয়ার্টারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ 3 মাস করে সময় পাচ্ছে এটাকে চেক করার জন্য। আমরা কি বলতে পারি যে এই তিনটা যে পিরিয়ড এন্ডিং এর যে অ্যাকাউন্ট যাচ্ছে এবং ওখানটা কিন্তু তুমুল খেলাটা হয়, অ্যাকাউন্টসের যে ড্রেসিং বলতে যেটা বোঝায় এটা কিন্তু আমাদের কোয়ার্টার রিপোর্টে হয়। আপনি বলতে যাচ্ছেন, বুঝতে পারছি, আপনি বলতে যাচ্ছেন যে কোয়ার্টারলি রিপোর্ট, আনঅডিটেড রিপোর্টটা যেটা আসে সেটা নিয়ে চ্যালেঞ্জ হয়নি কেন, সেটা নিয়ে আরো কোয়ারিজ আসা উচিত, আরো কোয়ারি হয় না কেন? এটা ধরেন যে রিপোর্টটা করবে তারা তো ডিসিমিনেট করে ইন দ্য টার্মিনাল অ্যান্ড স্টক এক্সচেঞ্জের একটা রিভিউতে আসে। এখন কে করবে এটা? হুইল এটা সাধারণ বিনিয়োগকারীর পক্ষে গিয়া প্রতিটাই আইডেন্টিফাই করা করা সম্ভব না। এটার জন্য পার্টিকুলার একটা অর্গানাইজেশন না আছে। না, এটা যেটা হতে পারে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের সংখ্যা বাড়ানো হতে পারে। এখন বলবো যে হচ্ছে যে সেই যে আমার পাতে ঝোল দেন, আমি ওই দিকে যাব না, বাংলা প্রবাদে গেলাম না, দরকার হয় বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসা হোক। এবং না, বাইরে থেকে আনতে হবে কেন? আপনারা নিজেরাই বলতেছেন আমরা আছি না না, যেখানে আপনারা ফুল টাইমার না হোক, একটা বড় প্যানেল করা হোক। আপনাদের এত ইয়ে করা হয়েছে যে আপনারা নিজেরা মানে এখন একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়ে গেছে, হ্যাঁ, এখানে আপনাদের দায়বদ্ধতা আসছে, আপনার ফাইন্যান্সিয়াল কাউন্সিল হচ্ছে, হ্যাঁ, এখন আপনাদের দায়বদ্ধতা আসছে। এখন প্রতিটা রিপোর্টে আপনাদের ডিউ ডিলিজেন্স দিতে হচ্ছে। এরপরে যদি বলেন যে আরো উপর থেকে কেউ আনতে হবে, তাহলে তো সরকার খালি এগুলি করবে না। উনি বোধহয় এই কথাটা বলেন, আমি একটু নেই, উনি মনে হয় বলার চেষ্টা করছেন যে অডিট ফার্মের রেসপন্সিবিলিটি কতটুকু। প্রাইমারি প্রেজেন্টেশন করছেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন, সারা বছর ধরে অ্যাকাউন্টসের প্রত্যেকটা ট্রানজাকশন দেখছেন হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং ওখানে সিইও বোর্ড। অডিটর হচ্ছে টু সাম এক্সটেন্ট একটা টাইম ফ্রেম আছে। বাংলাদেশে যে অডিটটা হয় 1 মাস 2 মাস, আমি আগেও বলেছিলাম, এটা সারা বছরও হতে পারে, অডিট ফি কম আছে। যে সাধারণ বিনিয়োগকারী উনি যেহেতু হাউস মানে একটা ব্রোকারেজ ফার্ম চালান, সাধারণ বিনিয়োগকারীদের ওনার লগে স্বাভাবিকভাবে সম্পর্কিত, এবং সাধারণ বিনিয়োগকারীরা কি এই ওনাদের রিপোর্টগুলোকে সহজভাবে নিয়ে এবং এইভাবে বিশ্বাস করে যে বিনিয়োগ করে, তারা কি সুফল পায়? ধন্যবাদ। সাধারণ বিনিয়োগকারীরা আসলে ওই অডিটেড অ্যাকাউন্টস এবং অনিরীক্ষিত অ্যাকাউন্টস যেগুলো ওই ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার যে রিপোর্টগুলো আসে, আমরা তো কোম্পানিগুলোর উপর বিনিয়োগের আগে তাদের পারফরমেন্স মেজার করা হয়, তাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন যেগুলো ডিসেমিনেট করা হয় স্টক এক্সচেঞ্জের মনিটরের মাধ্যমে, যে ফার্স্ট কোয়ার্টারে একটা কোম্পানির ইপিএস কেমন, করসপন্ডিং আগের বছরের ফার্স্ট কোয়ার্টারের চেয়ে এবছর এটা কি গ্রোথে আছে নাকি ডিক্লাইনিং মুডে আছে। স্বাভাবিকভাবে বিনিয়োগের সময় এগুলো তো একটা কনসিডারেশনের জন্য মানে একটা উপাদান, এটা অবশ্যই সব বিনিয়োগকারী কম বেশি এটাকে নিয়ে দেখে থাকে। তবে হ্যাঁ, কোনো কোনো সময় দেখা যায় যে একটা কোম্পানি খুব ভালো করতেছিল বেশ মানে ওভার দ্য ইয়ার্স, হঠাৎ করে হয়তো তার ইপিএস কোনো একটা কারণে, এটা হতেই পারে, বা বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের যে বিভিন্ন ধরনের প্রভাব আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর পড়ে, বা আমাদের ইন্টারনাল যে বিভিন্ন পলিসি, আপনার ফিসকাল পলিসি বলেন, বাজেটারি পলিসি বলেন, এগুলোর কারণে পড়তে পারে একটা কোম্পানির অপারেশনাল অ্যাক্টিভিটিসের উপর, এগুলোর কারণে আপনার প্রফিটেবিলিটি কমতে পারে, আবার বাড়তেও পারে। তো যার ফলে হঠাৎ করে হয়তো সরকারি কোনো বড় ধরনের সিদ্ধান্তের কারণে একটা কোম্পানির প্রফিটেবিলিটি কমে যেতে পারে। তো যে কারণেই প্রফিটেবিলিটি কমুক সেটাও অ্যানালাইসিস করে দেখার বিষয় আছে। বিনিয়োগকারী নিজে যদি পারেন তো ভালো, আর না হলে একজন রিসার্চ অ্যানালিস্টকে। সবচেয়ে বড় কথাটা কি, আগে প্রসপেক্টাসে একটা প্রজেক্টেড ইয়েও দেখানো হতো যে প্রজেক্টেড প্রফিট বা প্রজেক্টেড টার্নওভার কত হবে, কি হবে, এটা এখন দেখানো হয় না। প্রজেক্টেড অবস্থাটা 2-3 বছরের, আমার যে আজকের অবস্থান থেকে আমি 3 বছর পরে কোথায় যাব, কতটুকু প্রফিট হবে, কতটুকু নেট এসেট ভ্যালু বাড়বে, আমার ইপিএস কতকে দাঁড়াবে, আমার প্রফিটেবিলিটি কত বাড়বে, এটা প্রজেকশন দেওয়া হতো। এখন সেইভাবে দেখা না, কারণ হচ্ছে যে এখন তো যেটা অডিটর সাহেবরা যেটা বলেন
যে আমরা যা বলিতেছি সত্য বলেছি, সত্য ওই মিথ্যা বলেছিল, সেম কথাটা কিন্তু ইস্যুয়ারও বলেন। হ্যাঁ, মানে অডিটার সাহেবরা বলেন ইস্যুয়ার যা দিচ্ছে আমি সেটা দেখতেছি এবং যা ঠিকঠাক পাচ্ছি। তো ইস্যুয়ারে বলতেছেন যে আমি যা দিয়ে আছি, আমার অ্যাকাউন্টেন্ট সাহেব যা দিচ্ছেন সব বলে কারেক্ট আছে এখানে। তো কোন হারে বেলাটা কোথায়, মানে ক্যাচটা কোথায়, যে ক্যাচটার জন্য আমাদের সাধারণ বিনিয়োগকারীরা ধরা খাচ্ছেন প্রতিবার। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা কথা বলতে হয় যে আপনার আমাদের যে ক্যাপিটাল মার্কেট, এই ক্যাপিটাল মার্কেটে তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা হয় বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি বা তার আগে যারা থাকেন তালিকাভুক্ত হওয়ার আগে, আইপিওতে আসার মাধ্যমে তারা এই বিনিয়োগ সুবিধা, এই অর্থায়ন সুবিধাটা নিয়ে থাকেন ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে। তো এই ক্ষেত্রে যে অডিটরদের যে ভূমিকা, মানে তাদের আইপিও শেয়ারগুলো সেলফ অফার দেওয়ার সময় সাধারণ বিনিয়োগকারীদের কাছে যে অডিটরদের যে ভূমিকা থাকে, যে রিপোর্টটা আপনার একটা অথেন্টিকেটেড রিপোর্ট হতে হবে, সেই ক্ষেত্রেও এটা ডিপেন্ডস করে একটা অডিটরের এথিক্সের উপর, একটা ইস্যুয়ারের এথিক্সের উপর। এখন আমরা তো কারো এথিক্সের ব্যাপারটা আমরা নিজেরা গ্যারান্টি, আমরা কেউ এটা জনাব আমিনুল ইসলাম সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি। তো 64টা কোম্পানি আসছে কিছুদিন, মানে গত 2006 থেকে অবধি বা 10 থেকে অবধি, এর মধ্যে কয়টা ভালো কোম্পানি আসছে আর কয়টা পারের নিচে চলে গেছে? আপনিও জানেন, কারণ আপনি বাজার চালাচ্ছেন, আপনি বাজারে আছেন। আমি সেখানেই আসতেছি। আজকে আমাদের বাজারে অডিটর সাহেবরা অডিট করে নাই? জি অডিট করেছে। আমি আজকে সেখানেই আসতেছি। আমাদের বাজারের যে মনে করেন স্টেবিলিটি যেটা আসতেছে না বা ওইভাবে গ্রোথটা হচ্ছে না, কারণ আমাদের এখানে এখনও ভালো ভালো কোম্পানি শেয়ারের অভাব আছে। আমাদের এখানে শেয়ার আছে কিন্তু ভালো কোম্পানি শেয়ারের অভাব আছে, এটা আমরা সবসময়ই অনুভব করতেছি। এখন ভালো কোম্পানি কারা সেটা আমরা কিন্তু সাদা চোখেও বুঝতে পারি। এটার জন্য অডিটরও যে খুব বেশি দরকার তা না, আমাদের দেশেরই কোম্পানি এই সমস্ত কোম্পানি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস শুধুমাত্র অডিটর সাহেবদেরকে নিয়ে আজকে আলোচনাটাতে তেমন ইয়ে হচ্ছে না, সবচেয়ে বড় আমি দুঃখিত, সব বড় ভূমিকা যারা রাখেন সেটা হলো মানে ইস্যু ম্যানেজার কি নিয়ে আসতেছেন, তার ম্যানেজ করার কি কোথায় ম্যানেজ করতেছেন উনি, এই ইস্যু ম্যানেজার কি উপাদান দিচ্ছেন সেটাও দরকার ছিল। হাওয়ার আমি প্রারম্ভিক আলোচনায় আমি যেটা আলোচনা করতেছিলাম, আপনাদের তিনজনই এতে ভূমিকা রাখছেন এবং ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। সেটা হলো এইবারে বাজেটে ব্যক্তি শ্রেণীর করের মধ্যে আগে ছিল 30% পর্যন্ত বিনিয়োগ করতে পারত, রাইট, এখন করবে 20%। এতে সরকারের কি এমন উপকার হয়ে যাবে, 10%, অথচ পুঁজিবাজারে কিন্তু সিরিয়াসলি এফেক্ট করে গেল। রাইট, আপনি সবাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে 30% থেকে 20% চলে আসে পুঁজিবাজারে, কিন্তু এই জুন মাসে কিন্তু তারা বিনিয়োগটা করে। এই ব্যাপারে আপনার থেকে আলোচনাটা। আচ্ছা, ওই জাস্ট আগেরটা শেষ করে নিই। আরও কয়েকটা পয়েন্ট ছিল, যেমন একটা স্ক্রিপ্ট যে ইস্যু করছেন, ওই ইস্যুয়ারের ব্যাংকিং কারা, তাদের ওই যে সেক্টরে বিজনেস করছে এই সেক্টরের গ্রোথ কেমন, ওই সেক্টরের মার্কেট সাইজ, ওই ভালো স্ক্রিপ্ট দেখার ক্ষেত্রে এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে আপনার একটা সেক্টর দেখা দরকার এবং ফাইন্যান্সিয়াল ট্রেন্ডটা দেখা। এবার আপনি বাজেটের যে প্রসঙ্গটা বলেছেন একদম রাইটলি করেছেন। দেখেন, একজন ইন্ডিভিজুয়াল যিনি গত বছর এই সময়ে যে ইনকাম ছিল তার ইনকাম যদি একই রকম থাকে, নর্মালি কিন্তু একজন ব্যক্তি শ্রেণীর ইনকাম, রিসিপিয়েন্টের ইনকাম বেড়েছে, বিকজ এখানে একটা ইনফ্লেশন আছে। 5.6% বা 6% যদি বলেন আপনার ইনফ্লেশন, অটোমেটিকলি কিন্তু একটা অ্যাডজাস্টেড ইনকাম হয়েছে, গভর্নমেন্ট লেভেলেও হয়েছে, প্রাইভেট লেভেলেও কিন্তু ওইভাবে বিজনেস অত ভালো করেনি, যার ফলে ওইভাবে ইনক্রিমেন্ট না হলেও এই যে ব্যক্তি আমরা যখন স্যালারি নিচ্ছি ডেফিনেটলি ইনফ্লেশনটা অ্যাডজাস্টেড হয়েছে। ইনফ্লেশন যদি অ্যাডজাস্টেড হয় তাহলে 2,50,000 টাকা যদি মিনিমাম ট্যাক্স স্ল্যাব থেকে থাকে শুরু, সেটা কেন বাড়লো না, প্রথম কথা। তো ওই 5-6% ধরলেও আমার মনে হয় 20 থেকে 25,000 টাকা অবভিয়াসলি বাড়া দরকার ছিল। ইন এডিশন টু দ্যাট সেখানে তো ব্যক্তি শ্রেণী বাড়লো না, উল্টো যেটা কমানো হলো যে ইনকামের উপরে 30% ইনভেস্ট করতে পারতো, এবং ইনকাম করতে গেলে এখন দেখা যায়, দেখেন এটা যদি 30 না করে, ইনফ্যাক্ট আমি বলবো 35-40 যদি করতো সুবিধা কি হতো, দেখেন 40 করতো, 40 করে যদি যেটা 30-র 15% ছিল ওটা 40-10 করলে লাভ হতো। কেন লাভ হতো? পুঁজিবাজার, বিকজ এখন সঞ্চয়পত্রে রেট কমে গেছে, ব্যাংকের ইনভেস্টমেন্ট এফডিআর নাই বললেই চলে, প্রাইভেট ব্যাংক ইনভেস্টমেন্ট করলে কিন্তু সেই অ্যালাউন্সটা পাওয়া যায় না আর্টিকুলারলি যেটা আছে ইনকাম ট্যাক্সে। সেক্ষেত্রে পুঁজিবাজার, মিউচুয়াল ফান্ড একটা বড় খাত হতে পারতো, যেটা গভর্নমেন্ট করলো ইনকামের উপরে 30 থেকে 20% করলো, দ্যাট ইজ ইনকামের 20% ইনভেস্ট করবে, তার
আগে যেটা 15% রিবেট পেতো সেটা পড়লো 10%। 10%। আমার একটা দৃঢ় একটা আবদার বলতে পারেন, দাবি বলতে পারেন, এখনো তো বাজেটটা ফাইনালি অ্যাপ্রুভ হয়নি এবং বিভিন্ন লেভেল থেকে কথাটা আসছে, এটা আমি মনে করি 30 থেকে 40 হওয়া উচিত। 15 থেকে 10 আসছে কোনো সমস্যা নেই, তাতে কি হবে, আমি অ্যাজ এ ইনভেস্টর আমার টাকাটা একটা সেফ জায়গায় আমি যখন এভাবে ইনভেস্ট করব লং টার্ম, তখন কিন্তু মার্কেটের স্ট্যাবিলিটির পিছনে একটা ভালো ভূমিকা রাখবে। আর আরেকটা আমি আশা করব মিনিমাম যে ট্যাক্সের স্ল্যাবটা ওইটা যেটা আছে মিনিমাম 25,000 টাকার একটা ইনক্রিমেন্ট করা দরকার। অ্যাপার্ট ফ্রম দিস পুঁজিবাজার থেকে লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে গভর্নমেন্ট চাচ্ছে, আমরা বলছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেটররা বলছে যে লং টার্ম ইনভেস্ট করেন। এখন লং টার্ম ইনভেস্ট করলে তার ইলটা কি, ডিভিডেন্ড, সে তো আর ট্রেডিং করে তার ক্যাপিটাল গেইন হচ্ছে না। ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্সের এক্সাম্পশন লিমিটটা আছে, এটা কিন্তু দীর্ঘদিনের এক দাবি ছিল, এটা তো 1 লাখ করা হোক। এটা যদি অন্তত এটা 1 লাখ, সাধারণ বিনিয়োগকারীদের দাবি, স্টক এক্সচেঞ্জের দাবি, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের দাবি, এটা শুনলই না সরকার। যাকে এই যে উনি বললেন এই যে ট্যাক্স মানে স্ল্যাবটা যদি বাড়ায় এবং এই যে 30% ক্যাপিটাল মানে ইনভেস্টমেন্ট করতো, এই ব্যাপারে আপনার মতামত কি? আমি পরিপূর্ণভাবে শফিক ভাইকে সমর্থন করব। প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমাদের নর্মাল যে ইনফ্লেশনটা, এবং আজকে থেকে যদি আমরা সেই 1998-99 দিকে যদি তাকাই, কিংবা 98-99 না, 2001 কিংবা 2002 দিকে, ওই সময়টা কিন্তু আমার ডিভিডেন্ডের উপরে এক্সামশনাল লিমিটটা 1 লাখ টাকা পর্যন্ত ছিল। সেখান থেকে আমরা কমিয়ে এনে ডিভিডেন্ডের পরিমাণটাকে কমায় আইনা 5,000 করলাম, দেন এখন 25,000 টাকা পর্যন্ত এক্সামটেড লিমিটটা আছে। আমরা বলতে চাচ্ছি যে ট্যাক্স এক্সাম্পশন, ট্যাক্স এক্সামটেড, দ্যাট ইজ একজন ইন্ডিভিজুয়াল যখন 25,000 টাকা যখন ডিভিডেন্ড রিসিভ করবে, 25,000 টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 25,000 টাকার উপরে ডিভিডেন্ডের সময় তো কাটতে রাখে ডিভিডেন্ড। প্রথম কথা হচ্ছে যে ডিডাকশন একটা চেঞ্জ আনতে হবে, যে ডিডাকশনটা 25,000-এর, এটা যদিও আনা সম্ভব না, কারণ যেহেতু একজন ইনভেস্টরের অনেকগুলো স্ক্রিপ্টে তার ইনভেস্টমেন্ট থাকতে পারে। তাহলে এটা কিভাবে করা সম্ভব বলেন? এখন এটা যে কোনো তাহলে কইবেন যে তার কি গিয়া ট্যাক্সের থেকে রিটার্ন আনো, আর ট্যাক্সের থেকে আজ পর্যন্ত কেউ 1 টাকাও রিটার্ন দেয়। আরো একটা বিষয় যেটা থেকে যাচ্ছে, তো এটা গেল একটা। আর একটা ব্যাপার আমি যেটাকে শফিক ভাইকে যেখানে আমি জোরালোভাবে আরেক জায়গায় সেকেন্ডেট করব, সেটা হচ্ছে গিয়ে ইনকাম লিমিটটা। আমার প্রান্তিক ট্যাক্স পেয়ার বাড়ানোটা কতখানি যৌক্তিক হবে, আমি এটার ব্যাপারে একটু কনফিউজড। কারণ আমি 3,000 করে, যদি 1 লাখ মানুষ যদি 3,000 করে ট্যাক্স দেয়, তখন কিন্তু আলটিমেটলি আপনার যা আসবে ওর চেয়ে মনে করেন যে হচ্ছে যে আমার যদি ওই যে 10,000-এর কাছ থেকে আমি যদি আপনার 30,000 করে নিতে পারি, ওটা অনেক বেটার। তো আমাদের যে বিষয়টা হয়, আপনি বলতে যাচ্ছেন সরকার যে কথাটা বলছে যে এই বছর বাজেটে 2 লক্ষ ট্যাক্স পেয়ার বাড়াবে, গত 2 বছরের তো 50,000 বাড়াতে পারেনি, তার 1 বছরে ওনারা 2 লক্ষ বাড়াবেন। আচ্ছা, আমরা অপেক্ষা করে দেখি। কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় দাবি, যেটা এই 30% যে আমরা ব্যক্তি শ্রেণী করদাতারা বিনিয়োগ করতো শেয়ার বাজারে এবং বিনিয়োগ করে যেটা রিবেট পাইতো, সেই জিনিসটাকে আবার পুনঃস্থাপন করা মিনিমাম। আপনার মতামত কি? হ্যাঁ, আমি ক্যাপিটাল মার্কেটের, আপনি তো রেজাল্ট পাচ্ছেন, দেখতেছেন যে জুন মাসে আসতেছে না। অবশ্যই এটা, এই সিদ্ধান্তটা ক্যাপিটাল মার্কেটের জন্য খুব অ্যাডভার্সলি এফেক্ট করছে। আমার খুব মানে বিনীত মানে আবেদন থাকবে যে এই যে বিনিয়োগের যে সীমা ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে আপনার 30% আগে, এখন মানে আগে ছিল, সেটা যেটা প্রস্তাব করছে 20%-এ নামায় আনা, এটা যেন না নামায় আনা হয়, 30%ই বহাল থাকে কমপক্ষে। উনি যেটা বলেছেন বাড়ানো 40%, সেটা হলে অনেক ভালো হতো। এই ক্যাপিটাল মার্কেটে অর্থমন্ত্রী যেমন বলেছিলেন যে এবার ভালো হবে, সেই ভালোটা সত্যিকারের হতো। এই ধরনের যদি একটা স্টেপ নেওয়া হতো যে 30%-এর জায়গায় 40% করা হোক বিনিয়োগ সীমা। কেননা এই যে আমাদের ক্যাপিটাল মার্কেট, এটাকে দীর্ঘমেয়াদে স্টেবিলিটি আনার জন্য বেশ কিছু মানে ভালো ভালো স্টেপ নেওয়া দরকার। তার মধ্যে যে উনি যেটা বলছেন ডিভিডেন্ড ইল্ড, আপনার একজন বিনিয়োগকারী যদি দীর্ঘমেয়াদে ডিভিডেন্ড ইল্ডটা, রিটার্নটা যদি আপনার তার ডিভিডেন্ড যা ইনকাম হচ্ছে সেটার উপরই তো তার ইনভেস্টমেন্ট দিয়ে মানে ডিভাইড করে পাচ্ছে ডিভিডেন্ড ইল্ডটা, সেই ডিভিডেন্ড ইল্ডটা যদি ইন্টারেস্ট রেটের কাছাকাছি বা উপরে না থাকে, তাহলে তো সেই মার্কেটে আসার যৌক্তিকতা খুঁজে পাবে না। তো আমাদের যে বিভিন্ন ইনকাম ট্যাক্সের বিনিয়োগের হার বাড়ানো কমানো, এগুলোর সাথে রিলেটেড সেক্টরগুলোর যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা অ্যানালাইসিস করা উচিত আমি মনে করি। আমার মনে হয় এটা যখন করছে কেউ এটা অ্যানালাইসিস শুধুমাত্র এবং দেখেন শুধুমাত্র করছে। জি, শুধুমাত্র আমাকে বলেন এতে সরকারের বেনিফিট থেকে
করলে আমার তো মনে হয় ক্ষতি হলো আমাদের বেশি। হচ্ছে এখন আমার কাছে যেটা মনে হয় আমরা শুধু এখন প্লাস আর মাইনাসের হিসাব করি যে আমার ট্যাক্স কালেকশন কত বাড়বে এইটা করে ট্যাক্স কালেকশন কত কমবে, কিন্তু ইনডাইরেক্টলি যে এটার ইম্প্যাক্ট অন্যান্য সেক্টর, আমাদের ট্যাক্সগুলো তো ফর দ্য মানে বেনিফিশিয়াল অফ পিপল ইনভেস্টরদের জন্য, সেই যদি বেনিফিট যদি না পৌঁছায় তাদের ঘরে, উল্টা যদি সবাই ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে তো আমাদের এটা সুদূর প্রসারী বা ওরকম দক্ষতার সাথে কাজটা করা হবে না। সেই দক্ষতার সাথে কাজ করার জন্য আমাদের এই যে ট্যাক্স বাড়ানোর মানে স্পৃহাকে নিয়ে বাড়ানোর ক্ষেত্রে ট্যাক্সের কালেকশনের পরিমাণ বাড়ানোর জন্য যেই ইনভেস্টমেন্টের অ্যালাউন্সটা কমায় দেওয়া, এইটা না করে আপনার ক্যাপিটাল মার্কেট যেখান থেকে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, যেখান থেকে দেশের গ্রোথ হয়, সেটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় অর্থমন্ত্রী বলতেছেন ক্যাপিটাল মার্কেট গ্রো করবে এবং ভাইব্রেন্ট হবে, এটা ওনার বক্তৃতাতেই আছে, বাজেট বক্তৃতা। মাননীয় প্রধানমন্ত্রীও আশা করছেন ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট হবে, ইয়ে করবে, সবাই আশা করছেন। কিন্তু ক্যাপিটাল মার্কেটের জন্য পুঁজিবাজারে কিন্তু একটা শব্দ বলা হয়নি। হ্যাঁ, খালি বলা হয়েছে বা যে আমরা ফাইন্যান্সিয়াল লিটারেট করা হবে, হ্যাঁ ওইটা করা হবে, ওইটা করা হবে। ফাইন্যান্সিয়াল লিটারেট এটাও খুব একটা ভালো কথা। ফাইন্যান্সিয়াল লিটারেট এই শব্দটা আসছে কখন থেকে জানেন? সেবির চেয়ারম্যান এসে যখন বলে গেল ইউ শুড বি ফাইন্যান্সিয়ালি লিটারেট ফার্স্ট, হ্যাঁ তারপরে ইয়ে করা হবে। 100% আমরা সাধারণ বিনিয়োগকারীরা ফাইন্যান্সিয়ালি লিটারেট না, ইট ইজ ট্রু। কারণ সম্ভব না ইচ অ্যান্ড এভরি গ্রামে গিয়ে মানুষ। এখন সবাই আমরা ড্রাইভ দিচ্ছি, আমাদের হাউসগুলোতে ড্রাইভ দিচ্ছি, আমরা শিখাইতে চেষ্টা করতেছি যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে কি প্রসপেক্টাস পড়তে হয়, কিভাবে অ্যাকাউন্টসটা দেখতে হয়। ওনাদের মতো তো আমরা শিক্ষিত না। হ্যাঁ, যাই হোক, তো এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা নিয়ে আমরা ড্রাইভ দিচ্ছি। হ্যাঁ, আপনারা তো ফাইন্যান্সিয়াল লিটারেট, আপনারা বোঝেন কোন শব্দটা কি, কিসের জন্য, কীভাবে ক্যালকুলেট করা, তাই না? তো আমরা ড্রাইভ দিচ্ছি। এতে আপনি কি আশা করতেছেন সাধারণ বিনিয়োগকারীরা আগামী বছরের মধ্যে সব লিটারেট হয়ে যাবে এবং আমরা পুঁজিবাজার অন্যরকম চেহারা হবে? না, এটা ফাইন মর্নিং সম্ভব না, ওয়ান ফাইন মর্নিং সম্ভব না। এটা একটা জিনিস হচ্ছে যে প্রথম অ্যাকাউন্টিং যে টার্মগুলো গ্লোবালি আমরা বলছি যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে কত ইজি ভাষায়, সুন্দর ভাষায়, যাতে করে একজন যার লিটারেসি আছে বাট ফাইন্যান্সিয়াল টার্মগুলো বুঝেন না, উনি ইজি বুঝতে পারবেন। তো সেই প্রসেসটা কিন্তু অনেকটা আগিয়েছে, আগের চাইতে কিন্তু অ্যাকাউন্টস বোঝাটা অনেকটা ইজি। এটা আরও ইজি কীভাবে করা যায় ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে রেসপন্সিবিলিটি আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটিয়াং স্টক এক্সচেঞ্জ, যে এখানে তাদের তো বিও অ্যাকাউন্ট হোল্ডারদের নাম আছে। ইভেন এরকমও হতে পারতো স্মল ইনভেস্টরদের চিঠি দিয়ে বা মেইল দিয়ে বা ব্রোকারেজ হাউসগুলো বলা যে আপনার যে ইনভেস্টর আছে এখানে করে আপনারা এটা করেন। এবং এটা করতে পারলে যেটা হতো যে আপনি যেটা বলছেন যে উইন্ডো ড্রেসের কথা আমরা শুরুতেই বলি, সেটা এমনিতেই সম্ভব না। আর যখন যিনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবেন উনি যদি সচেতন হন, তখন সাইদ ভাই যেটা বলছিলেন যে কোয়ালিফাইড রিপোর্ট কি, এটা যদি উনি বুঝেন, তাহলে কিন্তু এজিএম এ উনি রেজ করবেন একটা ইস্যু। আর একটা আপনি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছিলেন যে প্রসপেক্টাস। প্রসপেক্টাসের আগের সিস্টেমটা খুব একটা ভালো ছিল না, বাট আমি রিসেন্টলি একটা সিপিডিও করেছি যে পাবলিক ইস্যু রুল 2015, এই 15 ডিসেম্বরে অ্যাপ্রুভ হয়েছে। এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনারদের সহ আমি করেছিলাম। সেখানে একটা ইস্যু আমি দেখেছি, রেড হারিং প্রসপেক্টাস বলে একটা কথা আছে। এটা একটা সুবিধা হচ্ছে, আগে প্রসপেক্টটা পাবলিকলি পাবলিশ হতো না, কয়েকজন দেখতো। এখন কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে যে আপনি রেড হারিং করে এবং ড্রাফট লিখে, রেড হারিং কথাটা আসছে যে ড্রাফটটা লাল কালিতে লেখা থাকবে, এটা পাবলিশ করতে হবে এবং এটার সম্পর্কে ফিডব্যাক নিতে হবে পটেনশিয়াল ইনভেস্টরদের কাছ থেকে। যেমন ইনস্টিটিউশন ইনভেস্টরের সংখ্যা বেড়েছে, যে তাদের যে 12টা 13টা আসছে তাদের থেকে এইখান থেকে এর অবজারভেশন নিয়ে ইনকর্পোরেট করে ফাইনালটা পাবলিশ করতে হবে। সো একটু বেটার আসছে, এখন অ্যাপ্লিকেবল করাটা ইম্পর্টেন্ট। রুলটা আসছে এখন নতুন ইস্যুয়ারদের ক্ষেত্রে, যেগুলো অলরেডি আপনি বলছেন যে 2010-এর পরে 65 থেকে 70টা নতুন ইস্যু আসছে। আমি অ্যাগ্রি করি যে এখানে সবগুলোই কিন্তু আসলে উদ্দেশ্য ওইভাবে ভালো ছিল বলে আমি বলতে পারবো না। এই জন্যই পারবো না, বিকজ আপনি একটা ভালো কোম্পানি আসছেন, আজকে বাংলাদেশের মার্কেটে 330টা যে কোম্পানি লিস্টেড আছে, এর বাইরে কিন্তু সেক্টরে, যেমন আমি যে সেক্টরে কাজ করি ইলেকট্রিক মার্কেটে নাম্বার 1, আমাদের সাইজ কিন্তু কম না। আজকে যদি ক্যাবেল বলেন, একটা শুধু ক্যাবেলের মার্কেট সাইজ 6000 কোটি টাকা, আদার সাইজ। এই সেক্টরে কোন ভালো কোম্পানি আসছে, কি ইনসেন্টিভ আছে ভালো কোম্পানিগুলো আসার জন্য প্রণোদনা দিতে হবে। আপনার সেক্টরে একটা মাত্র কোম্পানি লিস্টেড। জি, এই প্রেক্ষিতে আমি একটা কথা বলবো, যে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম আমরা কালকেও একটা অনুষ্ঠানে দেখেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, যেটা কিনা 10 বছর মেয়াদি একটা প্রোগ্রাম,
দীর্ঘমেয়াদী প্রোগ্রাম। এটা আরো আগে শুরু করলে আরো ভালো হতো, বাট এখন যাই হোক, দেরিতে শুরু হলো, এটা শুরু হয়েছে। এবং আমাদের দেশের প্রেক্ষিতে আমি বলবো এই ধরনের প্রোগ্রামগুলো 10 বছরে ইফেক্টিভলি যদি ইমপ্লিমেন্ট করা যায়, সেখানে আমরাও জড়িত আছি। আমাদের একটা ওয়ার্কিং টিম করা হয়েছে প্রত্যেকটা ট্র্যাক হোল্ডারদের প্রতিষ্ঠানে, প্রত্যেকটা হাউসেই একটা ওয়ার্কিং কমিটি করা হবে 3 জনের সমন্বয়, এবং আমরাও এগুলোতে মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব। এবং এটার মাধ্যমে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে, এবং ফোকাস গ্রুপও করা হয়েছে যে প্রথম দিকে বিনিয়োগকারীদেরকে প্রতিষ্ঠানগুলোর সিকিউরিটি হাউসগুলোর আপনার কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও এই জ্ঞান মানে থাকতে হবে। এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ। এবং আমি আমার মানে একটা ধারণা যে এইটা যদি করা হয় ইফেক্টিভলি, তাহলে আপনার এই যে অডিটরদের যে আপনার রিপোর্টগুলো, সেগুলো ইন্টারপ্রিট করতে সুবিধা হবে বিনিয়োগকারীদের বিনিয়োগ করার সময়। এবং আপনার অন্য যারা আছেন এটার সাথে জড়িত, তাদেরও এটা মানে অনেক বোধগম্য হবে একটা অডিটেড অ্যাকাউন্টস বা রিপোর্ট সম্পর্কে জানার ক্ষেত্রে। পোষণ করেন যে কোনো কিছু শুরু হওয়াটা মানে কি, যে আমরা আশাবাদী। এখন ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শুরু হয়েছে। ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগেও ছিল, এটা আগেও ছিল, এটা লিটারেসি প্রোগ্রাম, লিটারেসি প্রোগ্রামটা নতুন, এটা শুধুর একটা ইয়া আছে। এখন লিটারেসি প্রোগ্রাম শুরু হয়েছে, মুভ করুক। আর সবচেয়ে বড় আমাদের সমস্যাটা কোন জায়গাটায়, আপনি দেখেন যে 1996 থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের ইনিশিয়েটিভ কিন্তু খারাপ না, আমরা কেমন যেন শেষ মুহূর্তে যায় ফসলটা তুলতে পারি না। আমার ভয়টা থাকে ওই জায়গাটায়। আমি পজিটিভ, এটার জন্য আমি তো সত্য কথা বলি, এটার জন্য শুধুমাত্র মানে কিছু এক সংখ্যক মানুষ একটা সার্টেন রেগুলেটরকে দায়ী করে ফেলায়, হ্যাঁ, যে রেগুলেটর এটা দেখলো না, রেগুলেটর ওটা করলো না। এখানে রেসপন্সিবিলিটি আমি মনে করি আপনাদেরও আছে, ইস্যুয়ারদের আছে, এবং ইস্যু ম্যানেজারের আছে। তিনজনেই আপনাদেরকে রেসপন্সিবিলিটি শোল্ডারিং করতে পারে না। রেগুলেটর কি করে, এই যে এখন যে ইস্যুগুলো আসবে, হ্যাঁ, ফিক্সড মেথডে আপনি সরাসরি নিয়ে আসতে পারেন, রেগুলেটর কিছু আপনার প্রাইসিং করতেছে না। আপনার আরেকটা হচ্ছে মানে করতেছেন বুক বিল্ডিং মেথডে, প্রিমিয়াম না চাইলে, প্রিমিয়াম চাইলে বুক বিল্ডিং এ আসতেন, সেখানে রেগুলেটর আপনাকে কোনো রেগুলেট করতেছে না। তো এখন আমি যদি আমি অডিটর, আমি ইস্যুয়ার, আমি ইস্যু ম্যানেজার, আমরা যদি একটুখানি মানে পুঁজি বাজার বান্ধব না হই, আমরা যা তা নিয়ে আইসা করি, একটা প্রাইস যেখানে হওয়া উচিত 20 টাকা সেটাকে যদি 80 টাকা করি, তাহলে সাধারণভাবে বিনিয়োগকারীরা এই বাজার বিমুখ হয়ে যাবে। তো কাজে আমি অন্তত আশাবাদী, এই কারণে আশাবাদী যে এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি হচ্ছে, আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর প্লাস আমরা এই যে মানে ব্রোকার হাউসগুলো এবং আমাদের যে বিনিয়োগকারীরা, এরা যখন লিটারেট হয়ে যাবে, এরা ফাইন্যান্সিয়ালি অন্ততপক্ষে বুঝতে পারবে যে এই ইস্যুটা, এই যে প্রসপেক্টাসটা দিছে, যে আপনার যে বললেন যে হ্যাঁ, এইটা যদি যেদিন পড়তে পারবে এবং এটা বুঝতে পারবে যে এটা প্রাইস এই হওয়া উচিত, এর উপরে উঠলে পরে আমি কিনবো না এটা, হোয়াট এভার দি প্রাইস ইট ইজ, নো ম্যাটার, সেদিন পুঁজিবাজার সত্যিকার অর্থে পুঁজিবাজার হবে, যেটা ইন্ডিয়াতে হইতেছে। যেখানে আপনার এই প্রসঙ্গে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, উনি আমিন ভাই এগ্রি করবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভালো কিছু মার্চেন্ট ব্যাংক এবং যাদের ব্রোকারেজ হাউস আছে, ডেফিনেটলি ওনাদেরটাও আছে, এখানে কিন্তু বলা আছে এখন ফাইন্যান্সিয়াল সার্টিফাইড অ্যাকাউন্ট অ্যানালিস্ট যারা সিএফ এরা আছেন, কাজ করছেন, সিএরা কাজ করছেন, এখানে কিন্তু একটা ভালো স্ক্রিপের ভ্যালুয়েশন হয় মাঝে মাঝে, এবং প্রায়শই করছেন। সো আমরা কেন এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটিগঞ্জ স্টক এক্সচেঞ্জ থেকে প্রমোট করা হচ্ছে না, যারা এই ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছেন, একটা ইস্যুয়ার শেয়ার ইস্যু করছেন, একজন ইনভেস্টর ইনভেস্ট করছেন, ইন বিটুইন যারাই আছেন না কেন, আন্ডার রাইটার, ইস্যুয়ার, ইস্যু ম্যানেজার, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, তারা যদি এইটার উপরে একটু, যিনি ইস্যু করছেন উনি তো বলবেনই, বাট তার বাইরে যারা আছেন ওনারা যদি প্রপারলি ভ্যালু করেন, ভালো মন্দ জিনিসগুলো অ্যানালাইসিস রিপোর্টগুলো পাবলিকলি যদি দেওয়া হয়, এখন কিছু কিছু ভালো ভালো কোম্পানি কিন্তু তারা অ্যানালাইসিস রিপোর্ট করছেন, তারা জার্নাল বের করছেন, বাট এটা কতটুকু, এটা কিন্তু এটা কয়জন, কত সংখ্যা, এক নম্বর কয়জন সংখ্যায় খুবই নগণ্য, 2 নম্বর হচ্ছে কয়জন এটা পড়েন এবং পড়লে এটা উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। আমি যদি ফাইন্যান্সিয়াল, আপনারা যে টার্মগুলো ব্যবহার করেন, মানে প্রসপেক্টাসে বলেন, অ্যাকাউন্টসে বলেন, টার্মস মানে অ্যাকাউন্টিং টার্মস যেগুলো করেন, এগুলো আমরা কয়জনে বুঝি এবং এটা কি জিনিস,
এটা কি করলে কি হয়, এইটা যেদিন আমি শিখতে পারবো তাহলে তো আমি চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে যাব। আমার তো এত শেখার দরকার নাই, আমি যেহেতু খালি বুঝতে পারি যে এটা দিয়ে এই বোঝাতে হচ্ছে এবং এটা এইভাবে ক্যালকুলেট করে, তাহলেই তো যথেষ্ট আমার। এবং ওখানে কিন্তু ভ্যালুটা বলা হচ্ছে মার্কেটের অন্যান্য আসপেক্টগুলো দেখে আমি বেশ কিছু রিপোর্ট দেখেছি যে এখনকার যেসব স্ক্রিপ্ট ভালো করছে তাদের কিন্তু একটা মার্কেটে কতটুকু প্রাইস হওয়া উচিত সেই প্রাইসটা যৌক্তিক একটা প্রাইস বের করার চেষ্টা করা হয়েছে। সেটা যদি দেখা হয় তাও কিছু না, কারণ ভালো স্ক্রিপ্ট বলছি আমাদের কিন্তু এখনো সুযোগ আছে যে মার্কেটে কোনো সেক্টর খুবই ভালো করছে, সেই সেক্টরে আবার নাম্বার 1-2রা বিভিন্ন ধরনের নতুন নতুন অপরচুনিটি আসছে। আমি এই বলতে চাচ্ছিলাম কথাগুলো যে আপনার প্রকৌশলী খাত অথবা আপনার ফুয়েল অ্যান্ড পাওয়ার, যেটা এইসব সেক্টরে কিন্তু পটেনশিয়ালি ফার্মাতে সাংঘাতিক রকম ভালো নিউজ আছে। ভেরি গুড নিউজ আছে, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে দেখেন আবার পাশাপাশি আমি বলি আপনাকে 12টা ফার্মাসিউটিক্যালের উৎপাদন বন্ধ করে দিয়েছে হাইকোর্ট। সেগুলো তালিকাভুক্ত না, যদিও এগুলো তালিকাভুক্ত না, কিন্তু কথাটা হচ্ছে আমাদের দেশের পটেনশিয়াল আছে আনডাউটলি। আপনি যেটা কথা বললেন আমি আপনার সঙ্গে একমত। আমরা এখন ফার্মাসিউটিক্যাল, আমরা এখন আমাদের ওষুধ বিদেশে রপ্তানি করতেছি। আমরা আগে যেখান থেকে আমরা সারা বছর টাকায় থাকতাম যে আমাদেরকে ওষুধ দিবে, আর আমরা এখন এক্সপোর্ট করি। আনডাউটলি এই সেক্টরটা অনেক অনেক ভালো সেক্টর, ইটস এ ভেরি গুড সেক্টর, আমি এটাতে অস্বীকার করছি না, কিন্তু এই সেক্টরের মধ্যেও তো চুজ করার ব্যাপার আছে। জি হ্যাঁ, এই সেক্টরে অনেকে বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন মোস্তাক ভাই যদি দেখা যায় যে 3টা কোম্পানি গ্লোবালি অ্যাকসেপ্টেন্স পেলেন যে তারা এক্সপোর্ট করতে পারবেন, 35 কান্ট্রিজ এক্সপোর্ট করবেন, তো এটা কি ফাইন্যান্সিয়াল অডিটর রিপোর্ট থেকে বোঝা যায়? এটা তো ওই রিপোর্টটার থেকেই বোঝা যায় যে মিনিমাম অ্যাকসেপ্টেবল কোয়ালিটি যদি সে অ্যাকসেপ্টেন্স না করতে পারে তাহলে কিন্তু সে এক্সপোর্টের এটা লাইসেন্সটা পেতেন না। মানে আপনার মুদ্রা কথাটা হচ্ছে যে একটা বিনিয়োগকারী আদার রেসপেক্ট ইনফরমেশন, জি মানে এই বাজার ইনফরমেশন বেস হতে হবে, কে কত বেশি ইনফরমেশন, রিউমার বেস না হয়ে ইনফরমেশন অথেন্টিক ইনফরমেশন বেসড হওয়া উচিত। যেমন আজকে এই যে আপনি বললেন ওষুধ কোম্পানি 3-4টা বিদেশে মানে এক্সপোর্ট করতেছে, এবং এরা কারা এই ইনফরমেশনটা পত্রপত্রিকা আসতেছে কিন্তু, এবং প্রতিদিন যদি পত্রিকা পড়েন কোনো না কোনো নিউজ পাবেন। আপনার লেদার সেক্টরে কি হচ্ছে, টি সেক্টরে কি হচ্ছে, আপনার ফার্মাসিউটিক্যালে কি হচ্ছে, টেক্সটাইলে কি হচ্ছে, আরবিতে কি হচ্ছে, পাওয়ারে কারা ভালো করতেছে, কেন পটেনশিয়ালিটি আছে, তেলের দাম যদি কমে যায় পাওয়ার সেক্টরে অটোমেটিক্যালি প্রফিট বেড়ে যাবে, প্রফিটেবিলিটি। এই যে সাধারণ জ্ঞানগুলো এটা যখন আমাদের আসবে আমরা নিশ্চয়ই উপকৃত হব। এবং ফার্মার যারা প্রোডাক্ট দেয়, ইনগ্রিডিয়েন্ট দেয়, এরকম লিস্টেড কোম্পানি আছে যে তাদের কিন্তু 1-2টা কোম্পানি লিস্টেড কোম্পানি। বাংলাদেশে যত ফার্মা তাদের কিন্তু মোস্টলি আপনার ইনগ্রিডিয়েন্ট সাপ্লাই দিচ্ছে একটা কোম্পানি, তো সেই কোম্পানির কিন্তু আমার মনে হয় না যে বাজারে এরকম যৌক্তিক প্রাইস আছে। সো এই জিনিসটা বোঝার বিষয় আছে যে কোন কোম্পানি পটেনশিয়ালিটি, মার্কেট সাইজ কিরকম। মুশকিল হচ্ছে কি এই যে আমাদের আমরা সাধারণ বিনিয়োগকারীরা আওতাস করে যখন মার্কেটটা পড়ে যায়, হ্যাঁ আপনি আমার সঙ্গে একমত হইবেন যে রাস্তায় আমরা বিক্ষোভ করি, হাউকাউ করি, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না যে আমরা কোথায় বিনিয়োগ করেছি। এই যেমন এখনও বাজারে যদি বিনিয়োগ করেন, আপনি প্রপার সিলেক্টিভ আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার ব্যাংকের টাকা রাখার চেয়ে অনেক বেশি বেনিফিট পাবেন, ডাবল ট্রিপল পাওয়া যাবে। আপনার ট্রিপল আমি গেলাম না, ডাবল পাবেন অন্তত পক্ষে, ব্যাংকে মানে এফডিআর করার চেয়ে ব্যাংকে ডিপোজিটের চেয়ে বেশি পাবেন। কিন্তু এই যে ক্যালকুলেশনটা করাটা, এই সিলেক্ট করাটার জন্যই আজকে আলোচনাটা। আরেকটা ব্যাপার আমি সাথে একটু যুক্ত করে দিব, সিলেকশনে আমাদের ভিতরে একটা কাজ করে, সেটা হচ্ছে লোভ কাজ করে। একজন মার্জিনাল ইনভেস্টর হিসেবে আমি বলতে পারি যে আমাদের ভিতরে লোভ কাজ করে। শেয়ার মার্কেটে কিন্তু লোভ কাজ করলে কিন্তু হবে না, এটা গ্রিড থাকবে, একটা গ্রিড থাকবে, কিন্তু তারপর ওই গ্রিডটুকুকে আমাকে কন্ট্রোল করতে হবে। কত পার্সেন্ট আপনি চান, কত পার্সেন্ট? এখন যদি আনলিমিটেড চাইটা হবে না, আনলিমিটেড ব্যাংকে 6% পাই 12% ইন হলে তো হ্যাপি হওয়া উচিত। যথেষ্ট উচিত যে একটা স্ক্রিপ্ট দেখা গেল বাড়া শুরু করছে, আর সময় দিতে পারছি না, প্লিজ আজকের মতো মাফ করেন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছিলাম পুঁজি বাজারে কিভাবে আপনারা স্ক্রিপ্ট সিলেক্ট করবেন, কিভাবে কোথায় বিনিয়োগ করবেন, কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে কিভাবে, সব কিছু আলোচনায় আসছে। আপনারা যদি আলোচনাটা ফলো করে থাকেন আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন, এবং আশা করি আপনারা আরও সমৃদ্ধ হবেন। পত্রপত্রিকা পড়ুন, বাজার অনেক বড় হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।